আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি কিছু ট্যাঙ্কির মধ্যে। এই ট্যাঙ্কিগুলোতে আসলে এটা আরএসও করা যাবে, বায়োফ্লকও করা যাবে, আবার এখানে আমাদের হ্যাচারির কার্যক্রমও করা যাবে। তা আমরা আসলে এখানে একজন অভিজ্ঞ খামারি জাহাঙ্গীর ভাই এবং ময়মনসিংহ বিভাগ উপপরিচালক ডক্টর আব্দুল মজিদ সাহেব দুজনই এসেছেন। আমরা বায়োফ্লক এবং আরএস নিয়ে তাদের মুখে শুনবো যে তারা এটা নিয়ে কী বলে। এখন পর্যন্ত আমার জানা মতে আরএসে আমি ৫-৬টা প্লেনে অলরেডি মাছ দিয়েছি, পোনা দিয়েছি আরএসে। এখন পর্যন্ত কেউ ওইভাবে সফল হয় নাই আমার জানা মতে। আর দ্বিতীয় হয়েছে বায়োফ্লক সম্পর্কে, এখন পর্যন্ত বায়োফ্লকের মাছ বাংলাদেশে তেমন কেউ মার্কেটিং করছে বলে আমার জানা নেই। যদি উনি মার্কেটিং করিয়া সরজমিনে দেখা যায় যে উনি চাষ করে লাভ করতে পারছেন, আর ২-৪ জন করিয়া লাভ করার পরে যেন ওনারা আবার শুরু করেন। কিন্তু ইউটিউবের ভিডিও বা বিভিন্ন আলাপ শুনে কেউ যদি ব্যাপকভাবে এটার মধ্যে বিনিয়োগ করে, আমার মনে হয় যে এখানে লস হওয়ার সম্ভাবনাটা বেশি। কেউ যেন হুজুকে কান না দিয়ে আমার মনে হয় যাচাই বাছাই করে এরপরে যেন ওনারা আরএসে নামে। এখানে 17.5 লিটার পানিতে 17,500 লিটার পানিতে 17,500 মাছ, এবং অল্প অল্প একটা সার্কুলার ট্যাঙ্কে 17,500 লিটার পানি আছে। সেখানে যদি কোনো কারণে কারেন্ট ফেল করে, বিদ্যুৎ ফেল করে, এবং পানির প্রবাহ যদি না থাকে এবং ফ্লক যদি সৃষ্টি না হয়, তাহলে সব মাছ শেষ। কারণ এটা আইসিইউতে রাখা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। যে প্রযুক্তি কখনো কিন্তু চেঞ্জ হয় সব সময়। আমরা যখন শুরু করছি এই ধরনের প্রযুক্তি ছিল না। এখন যদি বায়োফ্লক বা অন্যান্য কিছু আরএস এই সিস্টেমগুলোতে যদি চাষিরা লাভ করতে পারে বা আমরা লাভবান হই, অবশ্যই আমরা এই সিস্টেম করব। তাহলে আমাদের এত জমি জমা নষ্ট না করিয়া বা এত জমি জমার ভাড়া দেওয়া, মাটি খোদায়া, এটারও তো একটা প্যারেশানি আছে। বিশাল একটা এরিয়া নিয়ে আমরা কাজ করতেছি, এগুলো ম্যানেজমেন্ট করা লোকজনের একটা বিরাট ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা যদি ট্যাঙ্কের মধ্যেই মাছ চাষ করে সফলতা আসে, তাহলে আমরা এইভাবে করব, সমস্যা কি? তবে এটা এখন পর্যন্ত যেহেতু ওইভাবে চালু হয় নাই বা কেউ লাভ করতে পারে নাই, আমরা এখনই ওই পদ্ধতিতে যাব না। তবে আমরা আশাবাদী যে পুকুরের যে মাছ চাষ এবং পুকুরের যে রেণু পোনা উৎপাদন, এটা কিন্তু সব কিছু বায়োফ্লকে বা আরএস সিস্টেমে হবে না। পুকুরের মাছ চাষ আমি আজকে একটা কথা বলতে পারি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে, যে পুকুরের যে মাছ চাষ এটা সারা জীবনই থাকবে। এটা বায়োফ্লক্স দেয়া রেণু পোনা উৎপাদন করিয়া কোনোদিন এই দেশের যে পোনার চাহিদা, এই দেশের যে রেণুর চাহিদা, এটা কোনোদিনই মেটানো সম্ভব না। এটা আমি হলফ করে বলতে পারি। আমি এটা এখন মূল্যায়ন করবো না, এটার মূল্যায়ন করার সময় এখনো আসে নাই। এটা যেহেতু চালু হয়েছে, বিশ্বের অনেক দেশে হয়েছে, কিন্তু শিং মাগুর পাবদা গুলশা এটা কতখানি সফল হবে আমি এখন বলবো না, এটা সময়ের ব্যাপার। তবে আমি মনে করি এটা বিদেশে যারা তেলাপিয়া বা ওই বিভিন্ন বড় বড় সাগরের মাছ করে, যেরকম কুরাল, পরে আপনার জেটপাস, এইগুলা করে আরএস এবং বায়োফ্লক্সে, এগুলাতে সফল। কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত বায়োফ্লক্স করে কেউ ব্যাপক কিছু লাভ করছে বা ব্যাপক কিছু হয়েছে এখন পর্যন্ত আমি জানি না। হয়তো হইতে পারে, প্রযুক্তির অনেক দাম আছে, ওনারা প্রযুক্তি ব্যবহার করে যদি লাভ করতে পারে, আমরা যদি ওনাদের কাছ থেকে শিখতে পারি বা জানতে পারি, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীতে করার জন্য, বা আমার চাষিদেরকেও আমি পরামর্শ দেব। জি, আমার জানা মতে আমি এখন পর্যন্ত যেটুক জানি, আমি একটা ফার্মে আলফালা, আমি সবচেয়ে বড় প্ল্যান ময়মনসিংহের মধ্যে বিসিকে, আমি ওনাকে পোনা দিছি। এখন পর্যন্ত ওনার যে মর্টালিটি, এখন পর্যন্ত আমি মনে করি উনি কানাডার থেকে কিছু মেশিন নিয়ে আসছেন, আবার চায়না থেকেও কিছু মেশিন নিয়ে আসছেন। উনি এখন পর্যন্ত সফল না, এখন পর্যন্ত উনি সফল না। কারণ আমি যে মাছগুলা দিছি এখনও প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত উনি মর্টালিটি করতে পারে নাই। এটা একটা ব্যাপার আছে, ওই দেশের আবহাওয়া, ওই দেশের যে একটা এই জলবায়ুর যে একটা অবস্থা, আবহাওয়ার যে একটা অবস্থা, আর ওনাদের যে মাছের অবস্থা, আমাদের দেশের যে আবহাওয়া এবং আমরা যেসব মাছ আরএসে বা অন্যান্য এতে করি, আমার মনে হয় না যে এটা এখন পর্যন্ত ওইভাবে সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরএস রিসাইক্লিং অ্যাকোয়াকালচার সিস্টেম, এটা আমি যখন জামালপুরের ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, আজ থেকে বোধহয় 2.5 বছর আগে আমি
হঠাৎ করে যখন ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসে না উপপরিচালক অফিসে যখন ময়মনসিংহ মিটিং আসছি, তখন আমাকে একদিন ইনফর্ম করলো যে এখানে তো আরএস সিস্টেমে মাছ চাষ হয়। তখন আমি খুব কিউরিসিটি হয়ে আরএস পদ্ধতি বিসিকে রকম বিসিকে হয়। পর আমি গেলাম, ওখানে দেখলাম যে বাদল সাহেব, ওনার বলে আমার মনে নেই, বাদল সাহেব অনেক বছর ধরে মাছ চাষে জড়িত এবং মৎস্য গবেষণা উনি করে থাকেন। ওনার কাছে গেলাম, উনি আমাকে দেখাইলেন, ঘুরে গেলেন। উনি ওই সেই যন্ত্রপাতি যেগুলা দরকার আর এসে ট্যাঙ্কি যেগুলো করছে সেগুলো সমস্ত কিছু কানাডা থেকে আনছে এবং দেখলাম যে খুব এক্সপেন্সিভ এটা। হ্যাঁ, এক্সপেন্সিভ, খুব ভেরি এক্সপেন্সিভ জিনিসগুলো আনছে। পরে আমাকে যখন বুঝাইলো, আমি তখন বোঝার চেষ্টা করলাম কী ব্যাপার। উনি তখন বললো যে আমি পাবদা মাছ চাষ করছিলাম, পাবদা মাছ আমি ফেলো, কিন্তু আমি শিং মাছে একটু লাভবান হচ্ছি। শিং মাছ আমার 3-4 মাসে বোধহয় 18টা বা 20টা এরকম কেজি হয়ে গেছে শিং মাছে। আমার শিং মাছে হয়তো আমি লাভবান হতে পারবো, উনি যা বোঝাইলো। তো উনি তার সিস্টেমটা যখন বোঝাইলো, উনি সম্পূর্ণ আসলে এটা বায়োলজিক্যাল সিস্টেম, এটা একটা ব্যাকটেরিয়ার ব্যাপার। আর পানির একটু ফ্লো রাখতে হয় এবং 24 ঘন্টা কারেন্টের ব্যবস্থা থাকতে হবে। যেটা আমি দেখলাম তাতে সেখানে একটা ব্যাপার হলো যে এটা কতটুকু উনি হারভেস্ট করে কতটুকু লাভ হয়েছে এটা আমি এখনও জানতে পারিনি আরএসের ব্যাপারে, যে কয় টাকা ইনভেস্ট করলো কতটুকু লাভ হইলো। ও, এটা আমি জানি, বন্ধ থাকবে না। হ্যাঁ, এটা ওনার হারভেস্টিং বা ওনার রেজাল্ট আমি জানতে পারিনি। তবে বায়োফ্লকের ব্যাপার আমি বলি যে আমি গত 2-3 মাস আগে একটা ঢাকাতে ট্রেনিং গেছিলাম। ট্রেনিংয়ে গেলে পরে শুনলাম যে 2500 একটা বায়োফ্লক আছে। আমারই এক ছাত্র, আমি যাকে মাছ চাষি ট্রেনিং দিচ্ছি, সেই ওখানকার পায়োনিয়ার 2500-এ, মিস্টার জহিরর নাম, MBA পাস করছে। ও হ্যাচারি ট্যাচারি করতো আগে, তারপরে বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এখন থেকে তো ফেসবুকে অ্যাড দিচ্ছে, ট্রেনিং করাচ্ছে 2 দিনের। এই সেই আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম 2500-এ। পরে যাই ওর সম্পর্কে আমি বায়োফ্লক দেখলাম, বায়োফ্লক সিস্টেম। সে একটা তার বাড়ির উঠানের মধ্যে 12টা ট্যাঙ্কি বসাইছে, 12টা ট্যাঙ্কি বসাইছে। পরে প্রত্যেকটা বিভিন্ন মাছ, একটার মধ্যে মনোসেক্স তেলাপিয়া, একটার মধ্যে শিং, একটার মধ্যে পাবদা, একটার মধ্যে ট্যাংরা, আর একটার মধ্যে হলো পাঙ্গাস, এই 4 প্রকার। আর একটার মধ্যে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ। পরে আমি দেখলাম ত্রিফলগুলা নিয়ে আসছে, বিশেষ করে থাইল্যান্ডের মনে হয়, থাইল্যান্ড, এটা বাংলাদেশে পাওয়া যায় ত্রিফল, এবং 17,000 লিটার, এবং সবচেয়ে বড় যেটা হলো 17,000 লিটার পানি। বলো যে প্রতি লিটার আমার 1 কেজি করে মাছ উৎপাদন হবে। তার কাছে বললাম, সে তার আগের দিন আমাকে টেলিফোন করছিল যে আমার অক্সিজেন লেভেল রাখতে হয় 5 থেকে 8, অ্যারাউন্ড 5 থেকে 8 ppm, তার অক্সিজেন শর্টেজ হয়ে গেছে। তার বলো যে হাউ টু ইমপ্রুভ দিস। পরে আমি বললাম যে তুমি শ্যালো পাম্পের একটা বসিয়ে দাও, ওইটা পানি দিয়ে দাও, পানি শাওয়ারিং করা, আমার মনে হয় অক্সিজেন পরিমাণ বেড়ে যাবে। তো বেড়ে গেছে। পরে বলো যে স্যার আমি খুব গ্রেটফুল, আপনার এই পরামর্শে আমার অক্সিজেন বেড়ে গেছে। আমি বায়োফ্লকের যখন পানিগুলো দেখলাম তখন আমার নিজেরই খারাপ লাগলো পানির অবস্থা দেখে। কারণ এই পানির অবস্থা হলো সম্পূর্ণ, আমরা যে ঝোলা গুড় আছে, এই ঝোলা গুড়ের পাতলা করলে যেরকম হয় সেই অবস্থা পানি। সেখানে মাছ বলো যে এখানেই মাছ আছে। পর আমি দেখতেছিলাম, উনি মাছগুলো দেখাইলো। আমি একটা পরামর্শ তাকে দিলাম যে আমাকে তেলাপিয়া এবং শিং মাছ, পাঙ্গাস, যে কোনো মাছই দেখায় না, ভেরিয়াস সাইজটা হলো ভেরিয়েশন করছে। তখন তাকে বললাম যে মিস্টার জহির, এরকম ভেরিয়েশন হলে তো সর্বনাশ হবে। তুমি একটা কাজ করো, 1টা বা 2টা ফ্লক, যেটা বায়োফ্লক আছে, যে সার্কেল আছে, এগুলা তুমি আলাদা রাখো, আলাদা রেখে গ্রেডিং করো। তোমার শিং মাছ তো কত এতটুকু হয়েছে, কত এতটুকু হয়েছে ছোটো, এই বড়গুলো এক জায়গায় নিয়ে যাও। তেলাপিও তো তোমার একই অবস্থা দেখতেছে, কত 3-4টা কেজি হয়ে গেছে, কতগুলো ছোটো রয়ে গেছে, এটাও গ্রেডিং করো। বলো যে আমি আপনার এই অ্যাকসেপ্টেড, সে আমার এই পরামর্শটা অ্যাকসেপ্ট করছে যে গ্রেডিং করা এই জন্য বড়গুলো তোমার বড় হয়ে যাবে, ছোটোগুলো আবার বড় হয়ে যাবে। আর কমার্শিয়ালভাবে নিচ্ছ, তুমি বাজারে বিক্রি করে 6-7 টাকা পাবা। পরে ওখানে একটা জিনিস লাগছে আমার, যে জিনিসটা আমার দৃষ্টিগোচর লাগছে এটাই, যে বায়োফ্লক যে পানিতে বায়োফ্লক করতেছে, এটা আসলে ব্যাকটেরিয়ার মাধ্যমে, বায়োলজিক্যাল প্রসেস। ব্যাকটেরিয়ার কলোনি সৃষ্টি করে ওখানে আবার কোন আছে, এই কোণে তাদের মিলিলিটার, 5 মিলিলিটারতে 30 মিলিলিটার যদি কনসেন্ট্রেশন থাকে, ঘনত্ব থাকে, তাইলে আমার ফ্লকটা ঠিক আছে। এবং ওই ব্যাকটেরিয়াগুলো লিভিং ব্যাকটেরিয়া, ঠিক আছে। এইগুলা ব্যাকটেরিয়া কলোনি, ব্যাকটেরিয়া প্রোডাকশন করে আরও মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আরও ব্যাকটেরিয়া বাড়তেছে। ব্যাকটেরিয়া খেয়ে মাছগুলো আসল কথা বড় হচ্ছে। তার খাবার দিতে হয় খুব কম, 2% খাবার দিতে হয়, 2% খাবার দিতে হয়। পরে আমি বললাম যে তোমার এই মাছে একটা প্রবলেম হবে। প্রবলেম হলো যে আমরা যে পানিতে মাছ চাষ করি, এই পানিটা সাধারণত ভালো থাকে। পচা পানিতে যখন মাছ চাষ করি, যেমন ময়মনসিংহে আমরা কিছু পাঙ্গাস পুকুর দেখছি, প্রদর্শনী খামার, এই পাঙ্গাস গন্ধ আসে, মানুষ খেতে পারে না।
এবং পাঙ্গাসের অনেক দাম করেছে, পাঙ্গাস উঠলেই মহিলারা বলে যে কেরোসিনের একটা গন্ধ আসে এইরকম। শুধু ডিউ টু পরিবেশ, পানির পরিবেশ ভালো রাখছিল না, অত কাদা বেশি করে পচা পানিতে চাষ করে মানুষ খাইতে চায় না, তোমার মাছ তো এটা খেতে চাবে না। তখন বললো যে স্যার এটা কথা ঠিকই বলছেন, এটা তো আমি টেস্ট করে দেখি। তবে তাকে আমি একটা পরামর্শ দিচ্ছি যে বায়োফ্লকে যে মাছটা উৎপাদন হবে এই মাছটা তুমি বাজারে নিও না, এই মাছটা তুমি শাওয়ারিং করে 7-8 ঘন্টা শাওয়ারিং করে ভালো পানি দেয় তারপরে বাজারে নিও, নাহলে এই মাছটা গন্ধ করে বায়োফ্লক ফেল করে যাবে। পরে সে আমার এই পরামর্শ নিছে। আমি একটা বলতে চাই যে টেকনোলজি এটা কন্টিনিউয়াস প্রসেস, আজকে যে টেকনোলজি আছে কালকে সেই টেকনোলজি নাও থাকতে পারে। আমরা আগে মানুষকে বলতাম যে আপনি এই হেক্টরে 2 মেট্রিক টন, 3 মেট্রিক টন, 5 মেট্রিক টন, 10 মেট্রিক টন উৎপাদন করবেন। এখন মানুষকে বলে যে 50 মেট্রিক টন উৎপাদন করবেন, 100 মেট্রিক টন উৎপাদন করবেন, বাড়ার কথা বলতেছে, খালি উপরের দিকে যাবেন এইভাবে। সেরকম টেকনোলজি যেহেতু বাইরে থেকে আসছে, বাইরে বিশেষ করে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার থেকে চেষ্টা করছে, এনারা চেষ্টা করতেছেন, এখনও রেজাল্ট পাওয়া যায় নাই। কিন্তু আমার কেন জানি ধারণা, যে কথা আমাদের বলছিলেন, আমাদের জাহাঙ্গীর সাহেব যে কথা বলছিলেন যে আসলে রেজাল্ট পাওয়ার পর বুঝবো। আর বিদেশে যেটা করে আমাদের আবহাওয়ার সাথে এটা নাও খেতে পারে, যেমন হুমড়ি পরে পড়ছে, এটা রেজাল্ট পাওয়ার পর আপনাকে বলতে পারবো যে কি। এবং আমরা গভর্নমেন্ট থেকে কোনো পদক্ষেপ নেই আজ পর্যন্ত, আমরা অবজারভেশনে আসি। এবং আমরা হয়তো যদি দেখি যে এটা ভালো টেকসই হয়, সাস্টেইন করে, তাহলে আমরা হয়তো ট্রেনিং দিব, বায়োফ্লক বা আরএসের উপরে আমরা ট্রেনিং দিয়ে মানুষ কি করবো, উদ্বুদ্ধ করবো। যে কথাটা কারেন্ট ফেল করে সব কিছুই শেষ, কারণ ঘনত্ব তো অনেক ঘনত্ব। সেখানে হলো 5 লিটার পানিতে 1 কেজি করে মাছ, এখানে 17.5 লিটার পানিতে 17,500 লিটার পানিতে 17,500 মাছ, এবং অল্প একটা সার্কুলার ট্যাঙ্কে 17,500 লিটার পানি আছে। সেখানে যদি কোনো কারণে কারেন্ট ফেল করে, বিদ্যুৎ ফেল করে, এবং পানির প্রবাহ যদি না থাকে এবং ফ্লক যদি সৃষ্টি না হয়, তাহলে সব মাছ শেষ। কারণ এটা আইসিইউতে রাখা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। যে না, এখানে আমি আপনার কাছে বলতেছি যে এই যে মাছগুলো দেখতেছেন এতক্ষণ যাবত আমরা দেখতেছি, এটা হলো ক্যাটফিশ, এটাকে ক্যাটফিশ বলে, বুঝছেন? এই শিং মাছ, তারপরে কই মাছ, মাগুর মাছ, যে সমস্ত মাছের হ্যাঁ শুনেন বারবেল আছে তাদেরকে ক্যাটফিশ বলে, এবং এরা অল্প পানিতেও বাঁচে এবং অনেকক্ষণ বেঁচে থাকবে। শিং মাছটা জিওল মাছ, যেটা আমরা বলি বাংলাতে বলে জিওল মাছ, এটা অনেকক্ষণ বেঁচে থাকে, এই জন্য কিন্তু বেঁচে আছে। এখানে যদি আমি কার্প জাতীয় মাছ রাখতাম, যেমন সিলভার কাপ, রুই কাতলা, এতক্ষণ সব ময়রা শেষ হয়ে যেত, এতক্ষণ আর এখানে থাকতো না, এক কথা। আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে কনসেন্ট্রেশন একটা ব্যাপার আছে, যেটা আমরা মানুষকে যেই প্রতি বর্গমিটারে একটা করে মাছ ছাড়বে, আর ওদের প্রতি বর্গমিটারে তো একটা না, ওদের তো প্রতি লিটারে 1 কেজি করে মাছ উৎপাদন করবে, তাদের টার্গেট। এখন ব্যাপার হলো যে যদি আমাদের 24 ঘন্টা কারেন্ট রাখা যায়, এবং যদি ফ্লক এবং বায়োফ্লকটা কেউ বুঝতে পারতেছে না, ওই যে ব্যাকটেরিয়ার যে ফ্লকটা, অনেকের ওটা কিন্তু লিভিং হতে হবে, ওগুলা খাবে, কিন্তু অনেকের ব্যাকটেরিয়া হয় নাই, পানির কালার করছে ওই জোলাগুড়ের মতন, ওখানেই ছাড়তেছে, মাছ আর বড় হচ্ছে না। কিন্তু ওখানে টেকনোলজিতে আরও আমাদের করবে, প্র্যাকটিক্যাল হবে, এবং প্র্যাকটিক্যাল হওয়ার পর যদি আমরা হারভেস্ট করার পর যদি উৎপাদন পাওয়া যায়, তাহলে বায়োফ্লক অ্যাকসেপ্টেবল। আর যদি না পাওয়া যায়, যেটা হলো যে আপনি যে কথাটা বলছিলেন, পুকুর একটা কাটলে আপনি এবার মাছ ফেল করলেন, তাদের পুকুরটা লিজ দিতে পারবেন, পরবর্তী পুকুরটা ভালো মাছ চাষ করতে পারবেন। কিন্তু সেখানে যখন ওখানে না করতে পারবেন, তখন ওই ট্রিপল দেওয়া যে সার্কুলার ট্যাঙ্কটা করছেন, ওই সার্কুলার ট্যাঙ্কটা তার বিক্রি করতে পারবেন না, ওই সার্কুলার ট্যাঙ্কটা তার ফেলে দিতে হবে। কাজে ওটা একটা ওয়াস্ট এই দেশের জন্য। এটা আমি যেটা মনে করি এখনই অ্যাপ্লিকেবল না, বাট যেহেতু প্র্যাকটিক্যাল চলছে, ভবিষ্যৎ উত্তর দিবে, ভবিষ্যৎ জেনারেশন উত্তর দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা প্রশ্ন করছেন, যেটা ইউটিউবে এই আরএস এবং বায়োফ্লক সম্পর্কে অনেক ভিডিও এবং বিভিন্ন আলোচনা হইতেছে, যে মাছ চাষে বিশাল একটা লাভ হইতেছে, এরকম একটা ট্যাঙ্কের থেকে বছরে প্রায় 20-30 লাখ টাকার মাছ বিক্রি করে ফেলতেছে। আসলে আমি সবাইকে, প্রবাসী সহ যারা বেকার এবং মাছ চাষে নতুন আসতেছেন, আমি সবার প্রতি একটা আহ্বান করব, যারা এই বায়োফ্লক্স নিয়ে কাজ করতেছেন এবং নতুন করে করতেছেন বা করছেন, তাদেরগুলা ভালো করে দেখে এরপরে তারা কতটুকু সফল হয়েছেন খোঁজ খবর নিয়ে তারপরে যেন উনি মাছ চাষটা শুরু করেন। আমার কাছে এখন পর্যন্ত যে কয়টা তথ্য আছে, এখন পর্যন্ত আমার জানা মতে আরএসে আমি 5-6টা প্লেনে অলরেডি মাছ দিয়েছি, পোনা দিয়েছি আরএসে, এখন পর্যন্ত কেউ ওইভাবে সফল হয় নাই আমার জানা মতে। আর দ্বিতীয় হয়েছে বায়োফ্লক সম্পর্কে, এখন পর্যন্ত বায়োফ্লকের মাছ বাংলাদেশে তেমন কেউ মার্কেটিং করছে বলে আমার জানা নেই। যদি উনি মার্কেটিং করিয়া সরজমিনে দেখা যায় যে উনি চাষ করে লাভ করতে পারছেন, আর 2-4 জন করিয়া লাভ করার পরে যেন ওনারা আবার শুরু করেন,
কিন্তু ইউটিউবের ভিডিও বা বিভিন্ন আলাপ শুনে কেউ যদি ব্যাপকভাবে এটার মধ্যে বিনিয়োগ করে, আমার মনে হয় যে সমূহ সম্ভাবনা আছে লসের, সমূহ সম্ভাবনা আছে। এখানে লস হওয়ার সম্ভাবনাটা বেশি। কেউ যেন হুজুকে কান না দিয়ে আমার মনে হয় যাচাই বাছাই করে এরপরে যেন ওনারা RAS নামে। এটা হয়তো 6 মাস অপেক্ষা করলো, 4 মাস অপেক্ষা করলো, অপেক্ষা করার পরে যেন ওনারা নতুন করে শুরু করে, শুধুমাত্র হুজুকের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি যেটুক জানি জেট পাস, তেলাপিয়া, কই এই ধরনের মাছ বিদেশে করে বায়োফ্লক এবং ইয়াতে RAS। আমাদের দেশে নতুন একটা মাছ শিং মাগুর, এগুলা বায়োফ্লকে দিতেছে। এটা বায়োফ্লকের জন্য নতুন মাছ। আমার মনে হয় এটা দেখে পরে সিদ্ধান্ত নিলে সবচাইতে ভালো হয়, এটা আমার পরামর্শ। হ্যাঁ, আমি এই জন্যই যারা বায়োফ্লক করতেছেন বা করবেন, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। আমি কখনোই প্রযুক্তির বিপক্ষে না। প্রযুক্তি আছে, প্রযুক্তির ব্যবহার যদি ভালো হয় অবশ্যই করবেন। তবে আমার মনে হয় একটু দেখে শুনে অপেক্ষা করে যারা করছেন তাদের রেজাল্টগুলো নিয়ে তারা যদি ভালো করে পরবর্তীতে আমরা সবাই শুরু করি, আমার মনে হয় একটু অপেক্ষা করার দরকার। এটাই আমার পরামর্শ। ধন্যবাদ। স্বর্ণ পদকপ্রাপ্ত খামারি জাহাঙ্গীর ভাই, তিনি কিন্তু RS এবং বায়োফ্লক নিয়ে কিছু কথা বলেছেন এবং আমাদের উপপরিচালক ডক্টর আব্দুল মজিদ ময়মনসিংহ বিভাগের দায়িত্বে আছেন, তিনিও কিন্তু অনেক সুন্দর তার এই অভিজ্ঞতা কথাগুলো বলেছেন। আপনারা যারা নতুন এই বায়োফ্লক নিয়ে কিছু করবেন, আমার মনে হয় এই দুজনের কথাগুলো আমাদের মাথায় নিয়ে তারপরে করবেন। কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ রাগান্বিত হন, কেউ নিরুৎসাহী হন, কেউ অতি উৎসাহী হন। আমরা চাই যে আপনি আমার ভিডিওগুলো দেখে আপনি আপনার উন্নয়নের, আপনার ভাগ্যের উন্নয়নের এবং আপনার বেকার সমস্যার সমাধানের জন্য একটা ভালো সিদ্ধান্ত নিন। তাই সবাই ভালো থাকুন।